ফ্যাসি বিরোধী বিপ্লবের অগ্রসেনানী মাহমুদুর রহমানকে প্রফেসর ইউনূসের সরকার জেলে পাঠাইছে। এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছে। সরকার পতন করাই দিয়েছে আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে পড়ে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করার পর নতুন করে সরকার গঠন করা হয়। আর সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। এমতো অবস্থায় পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনূসের কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে নানা আলোচনা বা সমালোচনা করেছেন। আসলে তিনি কি ব্যর্থ হয়েছেন বর্তমান দেশ বা প্রশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যাপকভাবে ব্যর্থ হয়ে পড়লেন? আসুন সর্বশেষ আইন, বিচার ও নীতি নৈতিকতা ডক্টর ইউনূসের ব্যর্থতা তুলে ধরেছেন পিনাকি ভট্টাচার্য, আমরা সেটাই জানবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বিপ্লবের অগ্রসেনানী মাহমুদুর রহমানকে প্রফেসর ইউনূসের সরকার জেলে পাঠাইছে। এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন, যিনি একাই প্রতিবাদের মশাল জ্বালায় রাখছিলেন। কেন তাকে নেওয়া হলো জেলে? অনেকেই আইনের কথা বলতেছেন। এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে। আমরা প্রশ্ন করি, এই সরকারের আইনি ভিত্তি কি? আমরা ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে, যা এখনো দেশের সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি? নাই। সুতরাং কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। ঠিক কিনা? আইনে তো তাই বলে। আইনি যদি দেখান তাহলে এইটাও আইন। আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই, মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন? এইটার যুক্তি কি? আপনি হয়তো বলবেন যে এই সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে। ঠিক কি? তাইলে মাহমুদুর রহমানকে যে কারাগারে পাঠাইছেন, এটা কি জনমানুষের ইচ্ছা অনুযায়ী? এই মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক। শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই, আপনারাও করেন নাই। উনি জেলে পড়ছেন বছরের পর বছর। উনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, উনাকে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে, উনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। উনি দেশে ফিরছিলেন কেন? দেশে ফিরছিলেন মৃত্যু পথযাত্রী উনার মাকে দেখার জন্যে, আর কোনো কারণ ছিল না। তাইলে আপনার ক্ষেত্রে জনমানুষের ইচ্ছা প্রযোজ্য, মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন? এই মামলার কোনো ভিত্তি আছে? মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল। আর প্রফেসর ইউনূসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল। দেয় নাই? দিছিল। এই মামলা কেন খারিজ হইল না? মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল, যেগুলো বাতিল করা হবে। এটা করা হইল না কেন? এরা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রেহমানকে শেখ হাসিনার এই কুপুত্র, ওই যে কুত্তে নিয়ে বসে থাকে ও জয়, এর হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে, যেই মামলায় বাংলাদেশের আদালতের কোনো এখতিয়ারই নাই, এই মামলা করার কোনো এখতিয়ার নাই। এই মামলাটাই অবৈধ। জয় যুক্তরাষ্ট্রে বাস করে, শুধুমাত্র মার্কিন আদালতের এখতিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে। এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি। হাসিনার ফ্যাসিস্ট শাসনের উৎখাতের পরেও এই মামলা কেন বজায় রাখা হইল? এই রায় কেন বজায় রাখা হইল? এই রায় তো অবৈধ, মামলাই অবৈধ। আমি আরেকটু বুঝাই বলি। যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয়, থিওরিটিক্যালি ধরতেছি, তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে। কারণ অপরাধের শিকার যে ব্যক্তি, সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে। তবে
ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয়, তাইলে বাংলাদেশে সেই মামলা তদন্ত হইতে পারে, মামলা হইতে পারে না। কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে, কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা। যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতাধীন, তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয়, তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যত্যয় বা বিচ্যুতি হবে। প্রধান ব্যত্যয়গুলো কি? একটা হইতেছে আন্তর্জাতিক এখতিয়ার লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশের আদালতেই মামলার শুনানি এবং বিচার করতে পারে। যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে, তাই মামলাটা যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে। বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হইলে সেটা আন্তর্জাতিক আইনের মূল নীতির লঙ্ঘন। সোজা সাপটা কথা, আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। 2 নাম্বার, বিচার প্রক্রিয়ার বৈধতা। বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকরভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো, কারণ অপরাধের স্থান, অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণসমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত, তাই তো? এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থী তো, এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল। আদালতের রায় ভুল ছিল, কারণ 2টা ধারায় মাহমুদুর রহমানকে 2 রকম সাজা দেওয়া হয়েছে, একটা 5 বছর আর একটা 2 বছর। এইটারও কোনো ভিত্তি ছিল না। এইটা একটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে। যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো, তাইলে সরকার কি করতে পারত? সরকার তো এই মামলাটা পুনর্বিচার করতে পারত, বলতে পারতো এটা আমরা নতুন ভাবে বিচার করব। কারণ যেই দেশের আদালতের বারান্দায় মাহমুদুর রহমানকে আহত করে রক্তাক্ত করা হয়, সেই দেশে তো মাহমুদুর রহমান ন্যায় বিচার পাবে না, পানো নাই। উনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স, বলে নাই? বলছিল তো। তাহলে উনি তো ন্যায় বিচার পাবেন না। তো এই মামলা কেন পুনর্বিচার করা হইল না? 69-এ গণ আন্দোলনের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করছিল, করে নাই? তাহলে জনমানুষের দাবির মুখে মামলা প্রত্যাহার করা যায় তো নাকি? কেন মাহমুদুর রহমানের ক্ষেত্রে করা হইল না? একই মামলায় কিন্তু শফিক রেহমানদের সাজা স্থগিত করা হয়েছে। দেখেন কেন মাহমুদুর রহমানেরটা করা হইল না? এর সাথে তো যুক্তই করে দেওয়া যেত মাহমুদুর রহমানের কথা। তার মানে বিপ্লবের যারা সৈনিক, তারা এই সরকারের হাতে, প্রফেসর ইউনূসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে। কেন? কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল ছিনতাই করা হয়েছিল। হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোহাই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘুটু কইরা প্রফেসর ইউনূসকে হাসিনার বানানো রাষ্ট্রপতি চুপ্পুর কাছে শপথ নেওয়াইছিল, আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের হোকা মেরে দিচ্ছে। এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আওয়ামী দুর্বৃত্তরা, পলায় গেল সবাই। বিপ্লবও পলায় গেছে, এখন কিন্তু যে মনির হইল পলায় গেছে। ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আওয়ামী আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলো রক্ষিত হয়। আর এই ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো বুইড়া খাটাস, যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো, সে জানেও না কিছু, তার কেন উপদেষ্টা বানানো হয়? বলে কি পাঠ্যপুস্তক? স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের সমালোচনা যে শুধু পিনাকি ভট্টাচার্যই করেছেন তা নয়, আওয়ামী লীগ তো অবশ্যই করছেন। এদিকে ভিপি নূর পর্যন্ত গতকাল নানা ধরনের অভিযোগ তুলে ধরেছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ইস্যু ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিযোগ আকারে তুলে ধরেছেন। আসুন তার বক্তব্যটা স্পষ্ট। সরকার পতন করাই দিয়েছে আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি? লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল? কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অফ অনার না এসপিডিসি নিয়োগ করে। সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে, সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে। সে বলুক আর নাই বলুক, এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে। এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে 2 বছরের জন্য সরকার চালাতে হবে, কিন্তু এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগীরা আছে, ফ্যাসিস্টের দোসররা আছে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টে নেওয়ার? অন্য লোক ইনক্লুড করেন। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারে যেতে চায়। আমি আপনাদের সামনে পরিষ্কার করতে, আমরা রাজনীতিবিদ, রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলে, আমি অ্যাডভান্স বলে দিলাম, আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না। কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। কিন্তু আজকের এই নেতৃবৃন্দের কথা যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে। তো তাদের রাজনীতি হাতে খড়িকা। আজকে মেন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহানাব, আপনার আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তাই প্রমাণ সব বিএনপি নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে, আমার সামনে থেকে লাশ পড়ছে। তারপর আমি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।